ওটা চাও কিনা? কি বলবেন এখন? রাজনৈতিক প্রশ্ন কৌশলে কিভাবে উত্তর দেয়? যুক্তি করে চাই। কোটা সংস্কার চাই, কোটা পুরোপুরি ভ্যানিশ চাই না। হ্যাঁ, এটা জিজ্ঞেস করে মাস। ওকে, আপনারা একটু শুনছিলেন মনে হয় বিবিআইএন আন্তর্দেশীয় সড়ক যোগাযোগ কাঠামো। বিবিআইএন এই চুক্তিটা হয়েছিল, স্বাক্ষর হয়েছিল 15 জুন 2015 তারিখে, আর 37তম রিটার্নটা হয়েছিল 2016 সালের ফেব্রুয়ারিতে। সো এই জন্য এই 37 রিটার্নটা হয় 2017 সালে, 17 সালের ফেব্রুয়ারিতে, এবং সেজন্য এটা খুব কন্টেক্সচুয়াল এবং রিসেন্ট ছিল। তো বিবিআইএন এটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ এখন হলো বেসিক্যালি বিসিআইএম। আমরা বিসিএম সম্পর্কে বলেছিলাম যে বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মায়ানমার বাণিজ্য ট্রানজিট বা অর্থনৈতিক করিডর, যেটা 1998 সালে আমাদের অর্থনীতিবিদ ডক্টর রেহমান সুবহান তিনি প্রস্তাব করেছিলেন। সো ঠিক আছে, আপনারা কি দেখতেছেন? ওকে, তো বেসিক্যালি যেটা দরকার সেটা হলো বিসিআইএমটা। এবারে আইমেক, যেটা সেপ্টেম্বর 2023-তে দিল্লিতে এই আইমেক বিষয় চুক্তি স্বাক্ষরিত হয়। আইমেক মানে হলো ইন্ডিয়া মিডল ইস্ট মিডল ইস্ট মিডল ইস্ট ইউরোপ করিডর, ইউরোপ করিডর। এবং এটা বেসিক্যালি এরকমের হবে আর কি, মানে এটা তো ইন্ডিয়া, এটা তো ইন্ডিয়া, এই যে এটা, এটা যদি ইন্ডিয়া হয়, এটা বঙ্গোপসাগর, এটা ইন্ডিয়ার এখান থেকে একেবারে সৌদি আরব, যেটা এরকমের, এই সৌদি আরব পর্যন্ত যাবে কেএসএ। এখানে তো ইয়েমেন আছে, ওমান আছে, তারপরে ইয়েমেন, ওমান, ইউএই, এর আগে এখানে গিয়ে উঠবে। সৌদি আরব থেকে এখান থেকে জর্ডান যাবে, জর্ডান থেকে সরাসরি এখানে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিস চলে যাবে, গ্রিস থেকে ইতালি চলে যাবে। মানে এই হলো করিডোরটার ম্যাপটা। ইন্ডিয়া থেকে সৌদি আরব, সৌদি আরব থেকে হলো জর্ডান, জর্ডান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে হলো গ্রিস, গ্রিস থেকে ইতালি। আর এখানে যারা আছে, মানে সদস্য যারা আছে, সদস্য যদি বলা হয়, এটা আসলে আইমেক কি? আসলে আইমেক হলো বেসিক্যালি এশিয়া, গালফ অ্যান্ড ইউরোপ, ইউরোপিয়ান কানেক্টিভিটি, ইউরোপিয়ান কানেক্টিভিটি। রাজীব, আমাকে রাজীব, আচ্ছা আচ্ছা। লাইভ খুঁজে পাচ্ছি না, আমি কোন গ্রুপে গেছি? ভালো লাগে না। আচ্ছা, আমি কি আপনাদের রিটেন গ্রুপে আছি নাকি? এটা কি রিটেন গ্রুপ? হ্যাঁ,
প্রোটেসিস রিটার্ন গ্রুপে আছে না? Yes, okay, thank you. মার্কার নিয়ে তো এই পকেটে সামনের পকেটে তো বেসিক্যালি আইমেক হলো এশিয়া, গালফ এবং ইউরোপ কানেক্টিভিটি। আর এই আইমেক প্রতিষ্ঠার যারা সদস্য আছেন, আইমেকের যারা সদস্য আছে তারা হলো মেম্বার্স, আইমেকের মেম্বার্স ইন্ডিয়া, USA, KSA, European Union, Italy, Jordan, France, বেসিক্যালি কানেক্টিভিটির কাজটা করবে। যদি ম্যাপটা ধরেন এরকমের, এটা ইন্ডিয়া, আর এই উপরে এখানে হলো, এটা হলো পাকিস্তান, কিন্তু এটা ইরান। এখান থেকে ইন্ডিয়া থেকে সরাসরি কেএসএ, কিংডম অফ সৌদি আরবিয়া, এটা তো ইয়েমেন, এটা ওমান, এটা ইউএই, আর এই জায়গাটা এখানটা হলো জর্ডান। আর এই জর্ডান, এখান থেকে জর্ডান থেকে হলো এখানে ভূমধ্যসাগর থেকে যাবে গ্রিসে, গ্রিস থেকে যাবে হলো ইতালিতে, ইতালি থেকে যাবে হলো ফ্রান্স, ইতালিতে এরকমের, এখান থেকে যাবে এই জায়গাটা ফ্রান্স, তাহলে ফ্রান্স, ইতালি, গ্রিস, জর্ডান, কেএসএ, ইন্ডিয়া। তো যেটা দেখছিলাম, বেসিক্যালি আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ হলো বিসিআইএম ব্রাজিলের জন্য, জিওপলিটিক্সের জন্য, আরেকটা গুরুত্বপূর্ণ হলো আইমেক, আরেকটা ওই বিবিআইএন এর মতো এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো সাসেক। সাসেক হলো সাউথ এশিয়ান সাব রিজিওনাল ইকোনমিক করিডর, সাসেক। এটা হলো দক্ষিণ এশিয়ার কানেক্টিভিটি, এবং এর অন্তর্ভুক্ত দেশ হলো 7টি দেশের অন্তর্ভুক্ত। আর সাব রিজিওনাল কানেক্টিভিটির মধ্যে মিয়ানমার আছে, এখানে কিন্তু মিয়ানমার আছে, নেপাল, ভুটান, বাংলাদেশ, ভারত, সালে প্রতিষ্ঠিত হয় এটা। এখানে জাস্ট হলো বিমস্টেকের মধ্যে থাইল্যান্ড নাই, আর এখানে থাইল্যান্ড ছাড়া মালদ্বীপ আছে। এখানে ব্যাপারটা হলো বিমস্টেকে কারা, বিমস্টেকে যারা, আপনি বাংলাদেশ, ইন্ডিয়া, মায়ানমার, শ্রীলঙ্কা, এই 4টা এখানে থাকবেই। বিডি, ইন্ডিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা নাই, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা কি আছে? শ্রীলঙ্কা আছে।
শুধু থাইল্যান্ড নাই, সরি শ্রীলঙ্কা আছে, শ্রীলঙ্কা, কিন্তু থাইল্যান্ড নাই এখানে। মানে বিমস্টেকের মধ্যে সবাই, থাইল্যান্ডের পরিবর্তে মালদ্বীপ আছে এখানে। সাসেক প্রতিষ্ঠা হলো 2001 সালে। ওরা হলো যোগাযোগ ও অবকাঠামো নিয়ে কাজ করে, যোগাযোগ অবকাঠামো নিয়ে কাজ করে। বেসিক্যালি এই সাসেকেরই একটা অংশ বলতে পারেন যে বিবিআইএন। তো সাসেক মোটামুটি বাংলাদেশের কমিউনিকেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। আপনার ঢাকা সিলেট মহাসড়ক, তারপরে উত্তরবঙ্গের যে মহাসড়ক, সেখানে কিন্তু সাসেকের ইনভেস্টমেন্ট আছে, এবং এটা ব্রাহ্মণবাড়িয়ার বেশ কয়েকটা প্রজেক্টও তারা কিন্তু অংশগ্রহণ করেছে। তো 37তমতে আমরা 1 নম্বরে দেখেছিলাম সফট পাওয়ার, 2 নম্বরে যেটা দেখেছিলাম সেটা হলো আপনার বিবিআইএন। বিবিআইএন এর যেটা গুরুত্বপূর্ণ সেটা তো বললাম। আরেকটা আসছিল যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন। এক্সক্লুসিভ 37তমতে একটা প্রশ্ন ছিল যে এক্সক্লুসিভ ইকোনমিক বলতে কি বোঝায়, এক্সক্লুসিভ ইকোনমিক জোন বলতে কি বোঝায়। বেসিক্যালি আমাদের এখানে খুবই জিওপলিটিক্স যেহেতু আমাদের সিলেবাসে আছে, জিওপলিটিক্সের জন্য আমাদের বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হলো আনক্লোজ, মাস্ট করতে হবে, আনক্লোজ দি থার্ড, অর্থাৎ 1982-তে যে সমুদ্র সীমা আইন, এখান থেকে শুধু এক্সক্লুসিভ ইকোনমিক জোনই না, যেমন হয়তোবা এখান থেকে কি কি আসতে পারে, যেমন কন্টিগুয়াস জোন আসতে পারে, কন্টিগুয়াস জোন বা সংলগ্ন সীমা। তারপর এখান থেকে কি আসতে পারে, এখান থেকে আসতে পারে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আসতে পারে কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান, কন্টিনেন্টাল শেলফ বা মহীসোপান, বাংলায় বললে মহীসোপান। তারপর এখান থেকে আসতে পারে হাই সি, হাই সি যেটাকে আমরা বলছি মুক্ত সমুদ্র, মুক্ত সমুদ্র কনসেপ্ট এখান থেকে আসতে পারে। এখান থেকে আরেকটু গুরুত্বপূর্ণ হলো জিওপলিটিক্স থেকে এই আনক্লোজ দি থার্ডের, আমি কিন্তু সবই আনক্লোজ দি থার্ডের কথা বলছি, আনক্লোজ দি থার্ড। এর মধ্যে আরেকটা জিনিস দরকার, সেটা হলো আপনার ইনোসেন্ট প্যাসেজ। ইনোসেন্ট প্যাসেজ কি? সমুদ্রের ক্ষেত্রে ইনোসেন্ট প্যাসেজ কি? এই সমুদ্র সীমার ক্ষেত্রে আরেকটা হলো ট্রিপল পি, ট্রিপল পি যেটা হলো প্রোটিন, তারপরে হলো পাওয়ার অ্যান্ড পেট্রোলিয়াম। অর্থাৎ সমুদ্রের যে সম্পদ, এই সমুদ্র সম্পদকে বোঝাতে ট্রিপল পি ব্যবহার করা হয়, ট্রিপল পি। আর আমরা দেখছি যে এর আগে মানে এই 40তমতে কিন্তু ব্লু ইকোনমি পরীক্ষা আসছে, ব্লু ইকোনমি বা নীল অর্থনীতি, এটাও কিন্তু কনসেপচুয়ালের মধ্যে আসছিল। তাহলে ব্লু ইকোনমি, কন্টিগুয়াস জোন, এক্সক্লুসিভ ইকোনমিক জোন, কন্টিনেন্টাল শেলফ, হাই সি, ইনোসেন্ট প্যাসেজ, ট্রিপল পি, এগুলা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। তবে একটা বিষয় হলো মনে রাখবেন, ইনোসেন্ট প্যাসেজটা এখনই বলে দেই, এটা হলো যে অনাক্রমণ অতিক্রম, অনাক্রমণ অতিক্রমণ, অতিক্রম। যেমন ধরেন এখান থেকে এই জায়গাটা, এটা বাংলাদেশ, এটা বাংলাদেশের জলসীমা ধরেন এই পর্যন্ত। এখন মিয়ানমার, ইন্ডিয়া থেকে একটা জাহাজ, তেলের জাহাজ এখান থেকে যাবে, সরাসরি গেলে এতে ইন্ডিয়ার খরচ কম হয়, মিয়ানমারও হয়তো বা খরচ কম হবে। তাহলে সেক্ষেত্রে এখানে বাংলাদেশের জলসীমা দিয়ে যখন যাবে, এবং এটা যদি অসামরিক হয়, অসামরিক হয়, যদি কোনো দেশের জন্য ক্ষতির কারণ না হয়, যদি অবৈধ পণ্য না হয় বা নিষিদ্ধ পণ্য, অবৈধ বা নিষিদ্ধ পণ্য না হয়, তাহলে সেটা এখানে এই বাংলাদেশ তাদেরকে অনাক্রমণ অতিক্রমণের সুযোগ দিবে। এই অনাক্রমণ অতিক্রমণটাকেই বলা হয় বেসিক্যালি ইনোসেন্ট প্যাসেজ। এটা কি বলা হয়? ইনোসেন্ট প্যাসেজ। এখানে কি বিএ নাকি? ও বিএ, তাহলেই সেটা হবে অনাক্রমণ অতিক্রমণ। কি হয়েছে ওখানে?
কি একটা অবস্থা, কি হয়েছে? পাইছি, এখন পাইলাম সবেমাত্র। আচ্ছা, আমি এখন দেখছি আপনাদের কমেন্ট এখন দেখতে পাচ্ছি। ম্যাপ কি এরকম করে খাতাতে আঁকলে হবে? হ্যাঁ, পেন্সিল ধরে আঁকতে পারবেন। আমি যেরকম দেখাইছি অনুমান করে আঁকতে পারবেন। অর্থাৎ ইন্ডিয়া থেকে একটা দাগ দিয়ে দেখাতে হবে সৌদি আরব, সৌদি আরব থেকে জর্ডান, জর্ডান থেকে গ্রিস, গ্রিস থেকে ইতালি, ইতালি থেকে ফ্রান্স। চিত্রটা আরেকবার যদি আঁকতেন, আমি আঁকছিলাম মনে হয় 2 বার। বেসামরিক জাহাজ চলাচলের বিধি ও নিয়মাবলীগুলোই ইনোসেন্ট প্যাসেজ, রাইট। তারপর হলো বেসামরিক জাহাজ, আসলে বেসামরিক না, অসামরিক। বেসামরিক আর অসামরিক কিন্তু ভিন্ন জিনিস। অসামরিক হলো সামরিক উদ্দেশ্য হবে না, আর একটা হলো এখানে নিষিদ্ধ পণ্য থাকবে না। তারপর হলো ম্যাড সিচুয়েশনের জন্য কি 2টা কান্ট্রি ডিক্লেয়ার্ড নিউক্লিয়ার পাওয়ার হতে হবে? ইরান ইসরায়েলের মধ্যে কি ম্যাড হবার সুযোগ আছে? ভালো প্রশ্ন করেছেন। আসলে ইরান ইসরায়েলের মধ্যে ম্যাড হওয়ার সুযোগ নাই, কারণ এখানে নিউক্লিয়ার ডিটারেন্স হয় তো। আর ম্যাড থাকতে হবে, মানে এই WMD থাকতে হবে, উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন থাকতে হবে, এবং সেগুলো তো নাপাম বোমা, নিউক্লিয়ার বোমা, হাইড্রোজেন বোমা, এগুলাই তো। ম্যাড থাকতে, মানে WMD থাকতে হবে, উইপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। ওকে, এখন আসি, এখন সমস্যা নাই। এখন দেখেন, আমি যেটা বলতেছিলাম যে ইনোসেন্ট প্যাসেজ এটা একটা ফ্যাক্ট, আর হাই সি কন্টিনেন্টাল শেলফ, EEZ, আর হলো কন্টিগুয়াস জোন। এই 4টা একটু ভালো করে পড়তে হবে, 1 থেকে 4। 1 থেকে 4 আমরা এই জিওপলিটিক্স আলোচনার মধ্যে পড়ব। আমি জিওপলিটিক্স এর মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম, যেখানে আমাদের যেটা পড়া দরকার, জিওপলিটিক্স এর মধ্যে আনক্লোজ দি থার্ড, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ 1 নম্বরে যদি পড়ি আমরা আনক্লোজ দি থার্ড 1982। 2 নম্বরে যেটা দরকার সেটা হলো আমাদের যে ইন্দো প্যাসিফিক আউটলুক, 2023 অফ বাংলাদেশ। আরেকটা হলো এখান থেকে আরেকটা দরকারি হলো সেটা GDI, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস। অর্থাৎ ওভারঅল চায়নার জিওপলিটিক্স, চায়নার যে জিওপলিটিক্যাল থটগুলো আছে, বিশেষ করে যেমন 9 লাইন, এটা তো হলো বেসিক্যালি সাউথ চায়না সিতে চীনের আধিপত্য বিস্তার রাখার একটা পরিকল্পনা। 9 লাইন। তারপরে চায়নার হলো যেমন স্ট্রিং অফ পালস পলিসি, যেটা ইন্ডিয়ান ওশানে হয়, ইন্ডিয়ান ওশান স্ট্রিং অফ পালস বা মুক্তার মালা, যেটা ইন্ডিয়ান ওশানকে কেন্দ্র করে ইন্ডিয়া, মানে চায়না, ইন্ডিয়া, তারপরে নেপাল, ভুটান, বাংলাদেশ, এদেরকে একটা মুক্তার মালার নীতি। এটা চাইনিজ জিওপলিটিক্যাল থটস এর অন্তর্ভুক্ত, জিওপলিটিক্যাল থটস অফ চায়না, স্ট্রিং অফ পালস। তারপর হলো BRI, এটা তো অনেক আগেও আসছে BRI। এখন তারা কিন্তু আরেকটা করছেন যে গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভস, GCI, গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভস। অর্থাৎ গ্লোবাল যে সিভিলাইজেশন গুলো আছে তার মধ্যে সমন্বয়, মানে কানেক্টিভিটি বাড়ানো। আর গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস এটা মাস্ট আসবে ইনশাল্লাহ। এটা আসবে বলতে বলে ফেলছি, কিন্তু আসলেই আসবে।
গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস। তার মানে জিওপলিটিক্স এর মধ্যে চায়নাস জিওপলিটিক্যাল থটস জিডিআই ইন দ্য প্যাসিফিক আউটলুক 2023 অফ বাংলাদেশ, এটাই এমপিরিক্যালের জন্যই গুরুত্বপূর্ণ। আনক্লোজ দি থার্ড 1982। আর জিওপলিটিক্স এর মধ্যে আরেকটা জিনিস বললাম যে আর তিনটা যে আমি দেখালাম, একটা হলো আইমেক, একটা হলো আপনার বিসিআইএম, আর একটা হলো সাসেক, আরেকটা হলো সাসেক। আর কোয়াড গুরুত্বপূর্ণ ছিল, সেটা তো আমরা আগের ক্লাসে বলেছিলাম, যেটা আগের একবার আসছে, তাই এখন আর বেশি কোয়াডটা বেশি ইম্পর্টেন্ট না, এখন নিউ থট গুলো দরকার, এবং সেজন্য জিডিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিডিআই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ, এটা কিন্তু 2021 সালের একটা প্রজেক্ট। 2021 সালের প্রজেক্টটা ঘোষণা করেছে শি জিনপিং, অর্থাৎ চীনের প্রেসিডেন্ট পিং করছেন। এখানেও মানে জাস্ট I2U2 যে থট গুলো, I2U2 যে থট, যেখানে বলছে যে ওয়াটার, ট্রান্সপোর্টেশন, তারপরে হলো এনার্জি, তারপরে হলো আপনার ফুড সিকিউরিটি, এখানে যে 6টা এলিমেন্ট আছে বা 6টা সেক্টর আছে, জিডিআই এর সেক্টরগুলো ওগুলাই, মানে জিডিআই কে অ্যাগেন্স্টই কিন্তু আসলে ওরা I2U2 গ্রহণ করেছে। এবারে 37 থেকে যদি যাই আমরা 38 তে দেখি, 38 তে এখানে প্রশ্ন আসছে অনেকগুলো, 1 2 3 4 5 6 7টা প্রশ্ন আসছে শুধু এখান থেকে। 38 বিসিএস এ 7টা প্রশ্ন আসছে শুধু এই চ্যাপ্টার থেকে। 7 কোশ্চেন সব প্লুরাল হয় না। যেমন একটা আসছে, আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি বলতে কি বোঝো? আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানে কি? শক্তি বলতে কি বোঝায়? মানে ব্যাপারটা হলো যে এখানে রাষ্ট্রের শক্তিকে বোঝাবে। যেমন আপনার সায়েন্সে যেটা হয়, ফিজিক্সে হলো পাওয়ার মানে হলো ইলেকট্রিসিটি, যেটা সায়েন্সে। ইকোনমিক্সে পাওয়ার মানে হলো টাকা পয়সা, অর্থ সম্পদ, এটা হলো ইকোনমিক্সের পাওয়ার। আর ইন্টারন্যাশনাল পলিটিক্সের পাওয়ার মানে হলো রাষ্ট্রের শক্তিকে বোঝাবে। এবং এই রাষ্ট্রের শক্তি বলতে এটা রাষ্ট্রের একটা কনভেনশনাল পাওয়ারও হতে পারে এবং নন কনভেনশনাল পাওয়ারও হতে পারে। কনভেনশনাল এবং নন কনভেনশনাল পাওয়ার, একটা রাষ্ট্রের জন্য যে যে পাওয়ারগুলো দরকার, অর্থাৎ রাষ্ট্রের এমন সব উপাদান যা রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণে ও বহির্বিশ্বে রাষ্ট্রকে বহির্বিশ্বে রাষ্ট্রকে মূল্যায়নের প্রভাবক হয়, এমন উপাদানসমূহই শক্তি। এবং এই শক্তির মধ্যে আপনি এখানে রাষ্ট্রের ওই যে হার্ড পাওয়ার কি, রাষ্ট্রের সফট পাওয়ার কি, রাষ্ট্রের স্মার্ট পাওয়ার কি, রাষ্ট্রের শার্প পাওয়ার কি, এইগুলো, এবং রাষ্ট্রের ন্যাশনাল পাওয়ার কি, ন্যাশনাল পাওয়ার, এই সবগুলো লিখবেন আর কি। জাতীয় শক্তির উপাদান কি, যেমন একটা দেশের ন্যাশনাল পাওয়ার, যেমন জিওগ্রাফিক পাওয়ার, নন জিও মানে যেটা হলো জিওগ্রাফিক পাওয়ার, মিলিটারি পাওয়ার, এগুলোর সাথে রিলেট করে আপনি যদি এই কয়েকটা আলোচনা করেন তাহলেই হবে, ওগুলো না হলেও হবে। ন্যাশনাল পাওয়ার অন্তর্ভুক্ত মানে স্থায়ী উপাদান আছে, ন্যাশনাল পাওয়ারের অস্থায়ী উপাদান আছে, অত ডিটেল এখানে লাগবে না, অন্তত এই পাওয়ারের সংজ্ঞা লাগবে না। তো রাজনীতিতে শক্তি বলতে কি বোঝায়? রাষ্ট্রের শক্তিকে বোঝায়। হ্যাঁ, এখানে রাষ্ট্রের যেই উপাদানগুলো রাষ্ট্রের সিদ্ধান্ত প্রণয়নে প্রভাবক হিসেবে কাজ করে, সেগুলোই হলো রাষ্ট্রের শক্তি। আর ফিজিক্সের শক্তি হলো ইলেকট্রিসিটি, ইকোনমিক্সে হলো টাকা পয়সা, আর আন্তর্জাতিক সম্পর্কে হলো রাষ্ট্রীয় শক্তি। দেখি আপনাদের আর কোনো কোয়েশ্চেন। আনক্লোজ দি থার্ড এর সাথে হেলসিঙ্কি চুক্তিও আই থিঙ্ক গুরুত্বপূর্ণ। তিসরা সূত্রে হেলসিঙ্কি অ্যাকর্ড 1966, এটা তো হলো নদী আইন, আন্তর্জাতিক নদী আইন। হেলসিঙ্কি অ্যাকর্ড মোটামুটি, কিন্তু হেলসিঙ্কি অ্যাকর্ড তো আমরা পড়বো এমনি,
এমনিতে তো আমরা ইন্ডিয়া বাংলাদেশের প্রবলেমের মধ্যে আমরা ওরা নিয়ে আলোচনা করব। তিস্তা প্রত্যেক বছরই গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো বছরই আসে না। লাস্ট ইয়ারে মনে হয় আসছিল নাকি যে বাংলাদেশ কি যে কবে যেন আসছিল, মানে বাংলাদেশ ভারতের নদী সম্পর্কে একটা প্রশ্ন আসছিল। এরপর আসে জাতিসংঘ অধীনে শান্তি রক্ষা বলতে কি বোঝায়? শান্তি রক্ষা বলতে কি বোঝায়? শান্তি রক্ষা যেটা, সেটা মনে রাখবেন, এখানে বেসিক্যালি এটা ইউএনএসসি ঠিক করে যে শান্তি রক্ষা কোথায় থাকবে। ইউএনএসসি ঠিক করে থাকে। আর এই শান্তিরক্ষা কার্যক্রমের যে মানে পারিশ্রমিক, এটা নির্ধারণ করে সাধারণ পরিষদ, ইউএনজিএ। সাধারণ পরিষদ নির্বাচন নিশ্চিত করে। আর এটা মানে পিস অ্যান্ড সিকিউরিটি উদ্দেশ্যে কাজ করবে। পিস অ্যান্ড সিকিউরিটি এনশিওর করবে। পিস অ্যান্ড সিকিউরিটি এনশিওর এটা করে থাকে। আর এই শান্তি রক্ষা বেসিক্যালি পিস কিপিং এবং পিস বিল্ডিং এর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করে। পিস বিল্ডিং, দুইটা আসলে পার্থক্য অনেক সময় আসে। পিস কিপিং যেটা শান্তি রক্ষা করে, আর এটা হলো শান্তি প্রতিষ্ঠা করে। এটা খুবই একটা মানে মাইক্রো লেভেলের একটা বিষয়, আর এটা একটা ম্যাক্রো লেভেলের ডিসকাশন বা ম্যাক্রো লেভেলের বিষয়। আর এর ব্যাপ্তি ছোট, আর এর ব্যাপ্তি হলো অনেক বড়, বিশাল। শান্তি রক্ষা ছিল নাম্বার 3। যেটা প্রশ্ন আসছিল, যেটা 38-এ, যে বৈশ্বিক সম্পদ এ ধরনটা কি? বৈশ্বিক সম্পদ বা গ্লোবাল কমন্স। এই বৈশ্বিক সম্পদ হলো যার কোনো মানে যার মালিকানা নির্দিষ্ট নয়, কোন দেশ বা গোষ্ঠী নয়। গ্লোবাল কমন্স এর অন্তর্ভুক্ত যেমন এয়ার, স্পেস, তারপরে হলো সি, তারপরে হলো এয়ার, স্পেস, সি। এখন এয়ারের মধ্যে আবার কি করা আছে, ভাগ করা আছে। তারপর হলো এনার্জি, তারপরে আছে এগুলোর মধ্যে এয়ার, স্পেস, সি, এনার্জি, এগুলো হলো বৈশ্বিক সম্পদ। কিন্তু ডিজিটাল কমন্স যদি বলেন কোন জায়গায়, ডিজিটাল কমন্স কি? ডিজিটাল কমন্স হলো যেমন www, তারপরে হলো ইন্টারনেট, তারপরে হলো যেমন জিমেইল, গুগল ওয়ান কাইন্ড অফ এখন গ্লোবাল কমন্স এর অন্তর্ভুক্ত। এটা যেমন হলো HTTP হলো গ্লোবাল কমন্স। এখন পরীক্ষা আসবে টেকনোলজিক্যাল, যেমন গতবার কিন্তু এআই পরীক্ষা আসছে, কিন্তু এআই এর সাথে কি যেন রিলেট করে, ও সাইবার ওয়ারফেয়ার সাথে রিলেট করে কিন্তু প্রশ্ন আসছে। এরপর প্রশ্ন আসছে অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি। অভ্যন্তরীণ নাম্বার 4, অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি। অভ্যন্তরীণ হুমকি ও বাহ্যিক হুমকি।
এর অভ্যন্তরীণ হলো মানে ইন্টারনাল যে থ্রেড গুলো, ইন্টারনাল থ্রেডস, এবং ইন্টারনাল থ্রেডস গুলো কি হতে পারে, যেমন স্কারসিটি, ফুড স্কারসিটি, তারপর হলো কারেন্সি বা কারেন্সি ডিভ্যালুয়েশন, ফুড স্কারসিটি, তারপরে হতে পারে আপনার অভ্যন্তরীণ হুমকির মধ্যে যে ইন্টারনাল টেরোরিজম, করাপশন, তারপর হতে পারে টেরোরিজম, করাপশন, তারপর হলো যে অটোক্রেসি, তারপর হলো ইলিটারেসি। আর বাহ্যিক হুমকি যেগুলো, মানে বাহ্যিক হুমকির মধ্যে ধরে থ্রেট অফ সভারেন্টি, তারপরে হলো গ্লোবাল টেরোরিজম, তারপর হলো গ্লোবালাইজেশন, তারপরে হলো এআই, তারপর হলো পভার্টি, গ্লোবাল পভার্টি, কারেন্সি ওয়ার, ট্রেড ওয়ার, তারপর হলো ফুড ন্যাশনালিজম, নাম্বার 5, মানবতা বিরুদ্ধে অপরাধ বলতে কি বোঝায়? মানবতা বিরোধী অপরাধগুলো কি কি? মানবতা বিরোধী অপরাধগুলো কি কি? বেসিক্যালি কোর ক্রাইম আছে একটা। এই কোর ক্রাইমস কোনগুলো? কোর ক্রাইমস হলো নাম্বার 1 হলো ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, তারপর হলো জেনোসাইড, তারপরে হলো ওয়ার ক্রাইম, তারপর হলো অ্যাগ্রেশন বা আগ্রাসন। এগুলো ইংলিশে লিখতে পারবেন, সমস্যা নেই। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এটাই কিন্তু মানবতা বিরোধী অপরাধ। এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এরকম অপরাধ আছে কমপক্ষে 10 থেকে 11টা অপরাধ আছে এরকমের, অর্থাৎ যেমন মার্ডার, এক্সট্রিমিজম, জীবনের হত্যা, দাসত্ব, ধ্বংস, নির্বাসন, তারপরে হলো দাসত্ব, ধ্বংস, নির্বাসন, এরপরে হলো রেপ, আর্সন, তারপরে হলো নির্বাসন বসে দাসত্ব, রেপ, আর্সন মানে অগ্নিসংযোগ, হত্যা, ধ্বংস, তারপরে হলো বর্ণবাদী আচরণ, তারপরে হলো মানবতা বিরোধী অপরাধ। হ্যাঁ, মানবাধিকারের বিরুদ্ধে যা আছে সবই মানবাধিকারের বিরুদ্ধে, অর্থাৎ কোর ক্রাইম বলে এগুলো হলো কোর ক্রাইমস। আর মানবতা বিরোধী যে অপরাধগুলো আছে, মানে যেটাকে বলে মাইনর ক্রাইমস। মেজর ক্রাইম আর মাইনর ক্রাইম আছে না, তাহলে কোর ক্রাইমটাকে যদি মেজর ধরি তাহলে ওটা মাইনর ক্রাইম হবে। তো মানবতা বিরোধী অপরাধ বেসিক্যালি হলো হিউম্যান রাইটস লঙ্ঘিত হয় এমন অপরাধগুলোই মানবতা বিরোধী অপরাধ। যেমন এইগুলো ক্রাইম এগেন্সট হিউম্যানিটির মধ্যে কিন্তু আছে, এই যে জেনোসাইড, ওয়ার ক্রাইম, অ্যাগ্রেশন, এই তিনটাকে বাদ দিয়ে যেগুলো থাকে সেগুলোই বেসিক্যালি হলো ক্রাইম এগেন্সট হিউম্যানিটি। আপনারা জানেন জেনোসাইড কিন্তু 5টা গণহত্যা, আর ওয়ার ক্রাইম আগের ক্লাসে দেখাই দিলাম না যে 4টা ক্রাইম হলো
ওয়ার ক্রাইম। আর এগ্রিশন যেটা হলো হস্তক্ষেপ, ইন্টারভেনশন। যে কোনো ধরনের ইন্টারভেনশন, এটাই হলো কিন্তু আপনার এগ্রিশন। আপনি সেটা ইকোনমিক ইন্টারভেনশন হতে পারে অথবা পলিটিক্যাল কোনো ইন্টারভেনশন হতে পারে। যে কোনো ধরনের ইন্টারভেনশনই এগ্রিশনকে বোঝায়। আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ ইন্টারভেনশন। এরপরে দেখেন আছে ডেমোক্রেটিক পিস থিওরি, নাম্বার 6। ডেমোক্রেটিক পিস থিওরি। এই ডেমোক্রেটিক পিস থিওরি কি? এটা বেসিক্যালি চালু করছেন তিনি হলেন ইমানুয়েল কান্ট। ইমানুয়েল কান্ট তো অনেক আগে, 1795 সালে পারপিচুয়াল পিস গ্রন্থে, এই পারপিচুয়াল পিস গ্রন্থে তিনি এই ডেমোক্রেটিক পিস থিওরির কথা বলছেন। ডেমোক্রেটিক পিস থিওরি বেসিক্যালি ভালো না, এটার উপরে নেই। ডেমোক্রেটিক পিস থিওরি পারপিচুয়াল পিস গ্রন্থে তিনি বলছেন, এখানে তিনি বলছেন যে গণতান্ত্রিক দেশসমূহ অশান্তি সৃষ্টি করবে না, অশান্তি সৃষ্টি করবে না। তিনি 3 ধরনের দেশের কথা বলছেন, একটা হলো মোনাডিক, ডায়াডিক, আর একটা হলো সিস্টেমিক। অর্থাৎ মোনাডিক 3 ধরনের গণতান্ত্রিক রাষ্ট্রের কথা বলছেন, মানে গণতন্ত্রের উপস্থিতির ভিত্তিতে 3 ধরনের রাষ্ট্রের কথা বলছেন। গণতন্ত্রের উপস্থিতির ভিত্তিতে 3 ধরনের রাষ্ট্রের কথা বলছেন, রাষ্ট্রের কথা বলেন। নাম্বার 1 মোনাডিক, নাম্বার 2 ডায়াডিক, আর নাম্বার 3 হলো সিস্টেমিক। মোনাডিক মানে হলো যে গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ শান্তিপূর্ণ সহজে অন্য রাষ্ট্রের সাথে যুদ্ধে লিপ্ত হয় না। মোনাডিক মানে হলো গণতান্ত্রিক রাষ্ট্র অন্য দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় না। ডায়াডিক মানে হলো যে একটি পক্ষ গণতান্ত্রিক, আরেকটি দেশের মানে গণতান্ত্রিক রাষ্ট্র অন্য দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয় না, এবং গণতান্ত্রিক রাষ্ট্র হলো শান্তিপূর্ণ। কিন্তু ডায়াডিক মানে কি? যে অগণতান্ত্রিক রাষ্ট্রের সাথে যুদ্ধ হয়। অগণতান্ত্রিক রাষ্ট্রসমূহের সাথে অগণতান্ত্রিক রাষ্ট্রের সাথে পরস্পর যুদ্ধ হয়। আর সিস্টেমিক হলো যত বেশি গণতান্ত্রিক রাষ্ট্র হবে তত বেশি সংঘাত অনুপস্থিত থাকবে বা অনুপস্থিত হবে। আবার বুঝাচ্ছি, সেটা হলো ডেমোক্রেটিক পিস থিওরির মূল কথা হলো যে মোনাডিক, ডায়াডিক, আর একটা হলো সিস্টেমিক। মোনাডিক হলো যে গণতান্ত্রিক রাষ্ট্র যে থাকবে সে শান্তি চাইবে, সে অন্য কোনো রাষ্ট্রের সাথে যুদ্ধ সংঘাতে লিপ্ত হতে চাইবে না। আর ডায়াডিক মানে হলো দুইটা পক্ষই যখন অগণতান্ত্রিক হবে তখন সংঘাত অনিবার্য হয়। আর সিস্টেমিক মানে হলো যে দুইটা রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয় তাহলে আর সংঘাতের কোনো আশঙ্কা নাই। তার মানে যত বেশি গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যা বাড়বে তত বেশি সংঘাত অনুপস্থিত হবে। আপনাদের কিন্তু আমি ভারতীয় আজকে আপনাদের একটা লিঙ্ক শেয়ার করছি আমি, যেটা এডিটোরিয়াল, সেটা হলো ভারতীয় নির্বাচন গণতন্ত্রের স্বস্তি, বা এরকম ধরনের একটা কলাম আছে। বিশেষ করে আলী রিয়াজের যে কলামটা আছে, ডক্টর আলী রিয়াজ, উনি বাংলাদেশে আগে ডিপার্টমেন্টের ছাত্র ছিলেন, এখন যুক্তরাষ্ট্র ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, ইলিনয় মনে হয়, যেখানে ইয়া পড়ছেন আর কি,
বারাক ওবামা। তো শিকাগোতে অবস্থিত। তো উনি এই ভারতীয় গণতন্ত্র নিয়ে একটা কলাম লিখছেন, খুব চমৎকার কলাম। এটা পড়েন, এটা কিন্তু আপনার ঘুরিয়ে ফিরিয়ে যেখান থেকে প্রশ্ন করতে পারে। যদি রিসেন্টলি কোনো কোশ্চেন করে থাকে তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন হতে পারে। তো ডেমোক্রেটিক পিস থিওরি আসছে 38তমতে, অসংখ্য প্রশ্ন। আরেকটা হচ্ছে মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলো কি কি। মানব নিরাপত্তার প্রধান উপাদানগুলো কি? একটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ, আর একটা মানব নিরাপত্তা। মানব নিরাপত্তা মানে হিউম্যান সিকিউরিটি। হিউম্যান সিকিউরিটি মানে হিউম্যানের সাথে যা যা লাগে। হিউম্যান সিকিউরিটি কি লাগে দেখেন, একটা মানুষের যা যা লাগে, কি কি লাগে দেখেন। নাম্বার 7, মানব নিরাপত্তার উপাদানগুলো কি কি? কয়জন আছে না? মাত্র। মানব নিরাপত্তার উপাদানগুলো কি কি? এখানে বেসিক্যালি মানব নিরাপত্তার জন্য যেটা দরকার, প্রথমত হলো ইকোনমিক দরকার। তাহলে ইকোনমিক সিকিউরিটি এর উপাদানগুলো হলো ইকোনমিক সিকিউরিটি। ফুড সিকিউরিটি, খাদ্য দরকার। তারপর তার এনভায়রনমেন্টাল সিকিউরিটি দরকার, এনভায়রনমেন্টাল সিকিউরিটি। তারপরে হলো স্বাস্থ্যগত নিরাপত্তা দরকার, হেলথ সিকিউরিটি, হেলথ সিকিউরিটি। তারপর হলো তার পার্সোনাল সিকিউরিটি দরকার, পার্সোনাল সিকিউরিটি। তারপর তার হলো পলিটিক্যাল সিকিউরিটি দরকার, পলিটিক্যাল সিকিউরিটি। রিলিজিয়াস সিকিউরিটি। এগুলো হলো মানব নিরাপত্তার উপাদান। এই 7টা প্রশ্ন আসছে 38তম বিসিএস। 38তম বিসিএস 7টা প্রশ্ন আসে। আপনাদের কিন্তু বিগত প্রশ্নগুলো ভালো করে পড়লে আবার অনেকগুলো কিন্তু এখানে কমপ্লিট হয়ে যায়। অনেক অনেক প্রশ্ন এখান থেকে হয়ে যায়। আবার হুবহু প্রশ্ন আসবে না, কিন্তু অন্যগুলো এখানে দরকার। শুভ বলছে যে মনোডিক ডেমোক্রেসি প্লাস অটোক্রেসি টু ডেস কনফ্লিক্ট, আবার ডায়াডিক হলো অটোক্রেসি প্লাস অটোক্রেসি, আর হলো ডেমোক্রেসি প্লাস ডেমোক্রেসি। সিস্টেমেটিকটা নো কনফ্লিক্ট। এখানে কনফ্লিক্টের ব্যাপারটা বোঝানো হয়েছে যে সংঘাত অনিবার্য কোনটায়। এই চ্যাপ্টারে আসলে অনেক বেশি, এখানে জিও পলিটিক্সও আছে, পাওয়ার আছে, সিকিউরিটি আছে। আবার পাওয়ারের মধ্যে তো অনেকগুলা, ব্যালেন্স অফ পাওয়ার, কালেকটিভ সিকিউরিটি। এবার একটা প্রশ্ন 40তমতে দেখি, 40তমতে কয়টা আসছে এখান থেকে? 40তমতে প্রশ্ন আসছে দুইটা প্রশ্ন আসছে 40তম থেকে, একটা 3টা। 40তমতে প্রশ্ন আসছে 3টা। একটা হলো বিসিএস এর প্রশ্ন আসছে 3টা। নাম্বার 1, দক্ষিণ চীন সাগর বিরোধের কারণসমূহ সম্মেলন। দক্ষিণ চীন সাগর বিরোধের কারণ। এটা কারণ কারণটা হলো, 1 নম্বর হলো এটা 3P সমৃদ্ধ, বা 3P যেটা বললাম একটু আগে, ট্রিপল পি, প্রোটিন, পাওয়ার অ্যান্ড পেট্রোলিয়াম। এটা খনিজ সমৃদ্ধ সাগর। তারপরে হলো খনিজ সমৃদ্ধ দ্বীপ, এক্সপার্টলি অবস্থিত। চীন কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, এখানে কৃত্রিম দ্বীপ বানাচ্ছে, 7টি কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। চীন এখানে গেরিসন বাহিনী প্রেরণ করে। এবং এই স্পার্টি দ্বীপপুঞ্জ অবস্থিত, এবং এটা পৃথিবীর বৃহত্তর রিফ অঞ্চল। রিফ অঞ্চল মানে হলো
যে এই দ্বীপটার ব্যাপ্তি প্রায় 90 লাখ বর্গ কিলোমিটার, মানে এত দূরে গেছে যে 90 লাখ বর্গ কিলোমিটার এলাকা এটা দখল করে। বিশেষ করে এটা মানে চায়নার যে আয়তনের সমান ওই অঞ্চলটায় বিস্তৃত করে এই রিফ অঞ্চলটা। চীন কৃত্রিম দ্বীপ বানাচ্ছে 7টি, গ্যারিসন বাহিনী প্রেরণ করে। চীন 9-9 দিয়েছে, 9-9 প্রদান করে। পৃথিবীর বৃহত্তর রিড ব্যান্ড দ্বীপপুঞ্জ, রিড ব্যান্ড দ্বীপাঞ্চল অবস্থিত, রিড ব্যান্ড দ্বীপাঞ্চল অবস্থিত। এখানে দক্ষিণ চীন সাগর নিয়ে বিরোধের কারণ। তো দক্ষিণ চীন সাগরে বিরোধ আছে এবং এই বিরোধ থেকে প্রশ্ন এখন আসতে পারে, তবে গুরুত্ব একটু কম। দক্ষিণ চীন সাগর থেকে একটু গুরুত্ব কম, তবে স্পেসিফিক যদি পরে 9-9 থেকে আসতে পারে যে 9-9 এটা কি। এই কনসেপ্ট আসলে মানে বেসিক্যালি এটা যদি চীন হয়, এটা তাইওয়ান, এটা ভিয়েতনাম, এটা ভিয়েতনাম, এই জায়গাটা হলো মালয়েশিয়া, মালয়েশিয়া, এটা সিঙ্গাপুর, এটা ব্রুনেই, আর ইন্দোনেশিয়াতে এমনি এখানে আছে। ব্রুনেই থাকলে এখানে ইন্দোনেশিয়াও আছে। এটা ফিলিপাইন। দেখেন আমি বুঝতে পারছি কিনা। চীন, তাইওয়ান, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই, ইন্দোনেশিয়া আর হলো ফিলিপাইন। পি ফর ফিলিপাইন। আর এখানে হলো সাউথ চায়না সি, সাউথ চায়না সি, দক্ষিণ চীন সাগর। এখন এই দক্ষিণ চীন সাগরে এখানে বেসিক্যালি প্রত্যেকটা দেশেরই মুক্ত সমুদ্র আছে। 200 নটিক্যাল মাইলের পরে সব কিন্তু মুক্ত সমুদ্র। তাহলে ওরও এখানে 200 নটিক্যাল মাইল, এখানে 200 নটিক্যাল মাইল, 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 200 নটিক্যাল মাইল। তাহলে দেখেন 1 2 3 4 5 6 7 8, আর এখানে কিন্তু জাপান আছে দিকে, জাপানের এখানে 200 নটিক্যাল মাইল। এখান থেকে 9টা ড্যাশ, এই 9টা ড্যাশ লাইন দিয়ে এই ইউ শেপ, এটা কিন্তু ইউ শেপ, 1 2 3 4 5 6 7 8 9, এই 9টা যে ডট, এটা হলো প্রত্যেকটা দেশের, এই 9টা দেশের মুক্ত সমুদ্র অঞ্চলের, মুক্ত সমুদ্র অঞ্চল অর্থাৎ এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পরেই কিন্তু মুক্ত সমুদ্র, যদি কারো মহিষপান না থাকে। তাহলে 200 নটিক্যাল মাইল পর্যন্ত প্রত্যেকটা দেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোন, আর 200-র পরে যা থাকে সেটা হাই সি। এই হাই সি বা মুক্ত সমুদ্রে, এই হাই সি অথবা মুক্ত সমুদ্রে এখানে কিন্তু ল আছে, মানে 1982 সালের যে আইন আছে সেখানে কিন্তু বলা আছে যে মুক্ত সমুদ্রে সব দেশের অধিকার সমান, যে আগে যাবে সে এখানে মানে যে আগে ফ্ল্যাগ এখানে উড়াতে পারে। তো সেক্ষেত্রে এখানে এই হাইসিতে এমন নিয়ম নাই যে কেউ এখানে দ্বীপ বানাতে পারবে না। থ্রেট ইজ দ্যাট, সেটা হলো এখানে কিন্তু 7টা দ্বীপ বানাচ্ছে, 7টা কৃত্রিম দ্বীপ যদি বানায় তাহলে আলটিমেটলি এই 7টা দ্বীপ কিন্তু এরা কিন্তু এখান থেকে আবার কি হবে, এখান থেকে 200 নটিক্যাল মাইল কিন্তু পাবে, 200 নটিক্যাল মাইল কিন্তু এরা ঢুকে যাবে, মানে ওই যে এক্সক্লুসিভ ইকোনমিক জোনের জন্য ঢুকে গেলে কি হবে, যেটা আছে ইকুই ডিস্টেন্স। আর একটা দেশের জলসীমা যখন প্রবেশ করবে এই সীমা, তখন কিন্তু একটা ইকুই ডিস্টেন্স বলে একটা কথা আছে। এই ইকুই ডিস্টেন্স অর্থাৎ সমদূরত্বের ভিত্তিতে সমাধান হবে। এখন এখান থেকে যদি এদিকে ঢুকে যায় ভিয়েতনাম দিকে, তাহলে এখানে ইকুই ডিস্টেন্স হলে তখন ওই দেশের সীমার অর্ধেক চলে যাবে অনেকটা। তাহলে তখন কি হবে, বেসিক্যালি ওই সব দেশের যখনই দ্বীপগুলো হয়ে যাবে, যখন ফ্ল্যাগ উঠে যাবে, তখন সেখান থেকে ওই যে 200 নটিক্যাল মাইল এক্সক্লুসিভ ইকোনমিক জোন পাবে। এক্সক্লুসিভ ইকোনমিক জোনটা ওই দেশের মধ্যে ঢুকে গেলে তখন ইকুই ডিস্টেন্সে সমাধান হবে। আলটিমেটলি ওই সব দেশের সমুদ্র সীমার উপর একটা থ্রেট আসবে। তাহলে এই 9-9 এটা দিয়েছে চীন, এটা 50-এর দশকে দিচ্ছে, আজকে না, অনেক আগেই দিছে, 1949 বা 50 সালে। আর এই 9-9 এটা দিয়েছে বুঝাচ্ছে দক্ষিণ চীন সাগরটা আসলে চীনের, এটা অন্য কারণে, এটা তার, এখানে অন্য কারো কোনো অবস্থান থাকবে না। তখন সে কি করতে পারবে, বেসিক্যালি যখন দখল করবে আলটিমেটলি এখান থেকে জাহাজ চলাচলের ক্ষেত্রে সে কিন্তু করারোপ করতে পারবে, এবং এটাকে আরেকটা হ্যাভেন অফ ট্যাক্স রিজন হিসেবে মানে তৈরি করা হবে, যে পরে স্বর্গরাজ্য হিসেবে আবার গ্রহণ করা হতে পারে। সো এইটা হলো বিষয় যে
সমুদ্র সীমা পরিমাপের বেজ লাইন স্পেসিফিকলি কোথা থেকে পরিমাপ করা হয়? প্রশ্ন করছেন মোহাম্মদ সাইফুর রহমান। আমি তো সমুদ্র সীমা আইনটা পড়াই নাই। সমুদ্র সীমা আইনটা একটু বড়, এটা আলাদা একটা ক্লাস। আমি এটা রেকর্ড আছে, রেকর্ডটা আমি গ্রুপে দিয়ে দেবো না। রেকর্ডটা এটা পিডি ক্লাসের সাথে মানে একেবারে সেম অনেকটা। পিডির এখানে সবই তথ্যভিত্তিক ইয়া। তো এটা সমুদ্র সীমাটা হলো বেসিক্যালি সর্বশেষ ভাটা থেকে নির্ধারণ করা হয়, সর্বশেষ ভাটার পয়েন্ট, এটাই বেস লাইন। যদি এই যে ডট ডট দিলাম, এখান থেকে যেখানে সর্বশেষ ভাটা, এখান থেকে বেসিক্যালি বেস লাইন ধরা হয়। এবং এখান থেকে 12 নটিক্যাল মাইল পাবে একটা রাষ্ট্র হলো টেরিটোরিয়াল সি বা রাজনৈতিক সমুদ্র সীমা। সেখান থেকে 188 নটিক্যাল মাইল বা বেস লাইন থেকে 200 নটিক্যাল মাইল, অর্থাৎ টেরিটোরিয়াল সি থেকে রাজনৈতিক সমুদ্র সীমা থেকে 188 নটিক্যাল মাইল অথবা বেস লাইন থেকে 200 নটিক্যাল মাইল, এটা পাবে একটা দেশ অর্থনৈতিক সমুদ্র সীমা। এই অর্থনৈতিক সমুদ্র সীমা এক্সক্লুসিভ ইকোনমিক জোন পাবে। এক্সক্লুসিভ ইকোনমিক জোনের পরে যদি অগভীর সমুদ্র থাকে, অগভীর সমুদ্র মিনস হলো 150 মিটার গভীর, 150 মিটার গভীর, 76 কিলোমিটার প্রশস্ত। 76 কিলোমিটার এলাকা ব্যাপী যদি 150 মিটারের কম গভীর হয় তাহলে তাকে অগভীর সমুদ্র বলে। তো এই অগভীর সমুদ্র থাকলে সেই মহিষাপানের মধ্যে সে যত দূর থাকে তত দূরই পাবে। যদি 200-র পরে থাকে 1 নটিক্যাল মাইলও, তাহলে 350 পাবে। 350-এর পরে যা আছে সবই পাবে, 350-এর পরে যা আছে সবই মহিষাপান হিসেবে পাবে। আর 200-র পরে 1 নটিক্যাল মাইল থাকলেও 350 নটিক্যাল মাইল মহিষাপান হিসেবে লাভ করবে। আর যদি না থাকে 200-র পরে, তখনই সেটা হবে কি হাই সি। এবং মুক্ত সমুদ্রে সবার অধিকার সমান। আপনি আগে গিয়ে গোসল করলে, মানে আপনি গোসল করতেছেন, দেখেন নাই থাইল্যান্ডে একবার কি হয়েছে, যে প্রেমিকাকে নিয়ে থাকতেছে একজন ব্রিটিশ ধনকুবের, দেখেন নাই যে সে মুক্ত সমুদ্রের মধ্যে একটা ইয়া করে, মানে জাহাজ নোঙর করে তারপর সেখানে একটা দ্বীপের মতো বানিয়ে চারপাশে থাকতেছে, এবং সে এটাকে বলছে যে মুক্ত সমুদ্রের অন্তর্গত আমার নিজস্ব ভূখণ্ড। কিন্তু পরে দেখা গেছে যে মেপে এটা মানে থাইল্যান্ডের সমুদ্র সীমার মধ্যে, তারপর তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো মুক্ত সমুদ্রের মধ্যে আপনি করলে তাকে কি কিছু করতে পারবে না। আমাদের যে 200 নটিক্যাল মাইলের পরে, মিয়ানমারের 200 নটিক্যাল মাইল পরে, ভারতের 200 নটিক্যাল মাইল পরে, যে এই যে বঙ্গোপসাগরটা, এখানে যদি এই পর্যন্ত এখন এই এরিয়ায় যদি কেউ জাহাজ নোঙর করে রাখে, কারো সাধ্য নাই যে তাকে সরাবে, কারণ ইন্টারন্যাশনাল ল এটা সরতে বলে নাই। কারণ 200 নটিক্যাল পরে অগভীর সমুদ্র যদি না থাকে, তখনই মুক্ত সমুদ্র সে ওখানে এয়ারবেস করতে পারবে, অনেক কিছু করতে পারবে এখানে। যেমন এইটা দিকেই কিন্তু চীন এখানে মানে কৃত্রিম দ্বীপ তৈরি করছে, 7টা কৃত্রিম দ্বীপ বানাচ্ছে। তো 9-9 একটা ফ্যাক্ট, এটা সম্পর্কে জানলেন। এরপরে যেটা হলো 40তম বিসিএস এর প্রশ্ন আসছে যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতি প্রকৃতি উল্লেখ করবে। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতি প্রকৃতি, আন্তর্জাতিক সন্ত্রাসবাদের গতি প্রকৃতি উল্লেখ করুন। আসলে এখানে গতি প্রকৃতি বলতে যদি আপনি রিসার্চ করেন, দেখবেন এখানে আল কায়দা, তালেবান, এছাড়া কিছু নাই। কিন্তু এটা অনেক আগের লেখা। কিন্তু যদি বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনে মনে করেন, তাহলে কিন্তু এটা কিন্তু এই গতি প্রকৃতি বললে যে প্রথমে যদি কোল্ড ওয়ার থেকে শুরু করেন, তাহলে কিন্তু এটা ইউরোলজিক্যাল কনফ্লিক্ট ছিল। ইউরোলজিক্যাল কনফ্লিক্ট, অর্থাৎ মতাদর্শগত দ্বন্দ্বের কারণেই সন্ত্রাসবাদগুলোর সৃষ্টি। এরপর যদি বলেন সেটা হলো যে রিলিজিয়াস কনফ্লিক্ট, এরপর যদি বলেন সেটা হলো যে ট্রেড ওয়ার বা ট্রেড কনফ্লিক্ট, বাণিজ্য যুদ্ধ, একটা দেশের সাথে একটা দেশের বাণিজ্য যুদ্ধ। তারপরে বলতে পারেন আপনি যে স্বাধীনতা সংগ্রাম, অর্থাৎ ইনসার্জেন্সি গ্রুপ, যারা আসলে বিদ্রোহী গ্রুপ কর্তৃক যে সন্ত্রাস। এরপরে বলতে পারেন যে মিলিটারি ইন্টারভেনশন,
মিলিটারি ইন্ডাস্ট্রি। মিলিটারি ইন্ডাস্ট্রি এর কনসেপ্টটা হলো বেসিক্যালি মার্কিন যে প্রেসিডেন্ট ছিল আইজেনহাওয়ার, এই আইজেনহাওয়ার একটা মতবাদ আছে, আইজেনহাওয়ার ডক্ট্রিন বলে। আর এই আইজেনহাওয়ার ডক্ট্রিন ইন 1956 সালে এই আইজেনহাওয়ার বলছিল, মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার ডক্ট্রিনের মধ্যে আইজেনহাওয়ার বলেছিল যে পৃথিবীতে যদি যদি ইউএস মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হয়, ইউএস মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হলে হয় যুদ্ধ করতে হবে, নয়তো যুদ্ধাবস্থা বিরাজমান রাখতে হবে। যুদ্ধ করতে হবে, নয়তো যুদ্ধাবস্থা বিরাজমান রাখতে হবে। অর্থাৎ পৃথিবীতে যদি যুক্তরাষ্ট্রে যদি মিলিটারি ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখতে হয়, এই আইজেনহাওয়ার ডক্ট্রিনের মধ্যে আইজেনহাওয়ার বলছে যে হয়তো তাকে যুদ্ধ করতে হবে, নয়তো যুদ্ধাবস্থা বিরাজমান রাখতে হবে। এবং এইগুলো কিন্তু সন্ত্রাসবাদকে উস্কে দেয়। তারপর ওয়ার অন টেরর কনসেপ্ট, এবং এখানে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ, এটা বেসিক্যালি না হয়ে দেখা গেছে যে এইটাই যুদ্ধটাই একটা সন্ত্রাস সৃষ্টি করেছে, কারণ তারা দুটি দেশে হস্তক্ষেপ করেছে। ওয়ার অন টেররের দুটি দেশে তারা হস্তক্ষেপ করে। এটাও কিন্তু তারা কি করছে, ইরাক এবং আফগানিস্তানে এই ওয়ার অন টেরর 2001 সালে যে শুরু হয়েছিল, ওয়ার অন টেরর অফ ইউএস সিন্স 2001, এবং এই 2001 সাল থেকে তারা কিন্তু ইরাক এবং আফগানিস্তানে অ্যাটাক করেছে, যার ফলে এটাও কিন্তু সন্ত্রাসবাদকে উস্কে দিয়েছে। এরপরে যেটা করতেছে যে এক্সপ্যানশন বা সাম্রাজ্যের বিস্তার, এবং যেটা করছে ক্রিমিয়াকে দখল করেছে। এই ক্রিমিয়াকে যে দখল করা হয়, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এক্সপ্যানশন। এবং ইউক্রেনে যে আক্রমণ করেছে চায়না, রাশিয়া, এটাও কিন্তু এক্সপ্যানশন এবং এটা এগ্রিশন, এটাকে এগ্রিশন বলা যায়। তাহলে সন্ত্রাসবাদ শুধু এরাই না, এবার বলতে পারে যে আপনার মানে যেটাকে বলে পুশিং রিফিউজিস, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি একটা সন্ত্রাসবাদ। মিয়ানমার যেটা করছে যে রোহিঙ্গাদেরকে এখানে পুশিং করেছে বা পুশব্যাক করেছে, পুশিং করেছে আমাদের এখানে, এটা কিন্তু এই পুশিং করাটা এটা কিন্তু কি, এটাও কিন্তু আপনার সন্ত্রাসবাদের অন্তর্ভুক্ত। 40তম বিসিএস এর যে প্রশ্ন আসছে সন্ত্রাসবাদের গতি প্রকৃতি, মোটামুটি এটা এখনো কিছুটা কনটেক্সট আছে। 3 নম্বর একটা প্রশ্ন আসছে 40তমতে, সেটা হলো সুনীল অর্থনীতির সম্পর্কে লিখুন। সুনীল অর্থনীতি ব্লু ইকোনমি, কিন্তু আপনাদেরকে আমি সম্ভবত একটা দিয়েছিলাম ব্লু ইকোনমির। এখন ইকোনমিতে অনেক, ব্লু ইকোনমি মানে হলো সমুদ্র অর্থনীতি, গ্রিন ইকোনমি মানে হলো পরিবেশ বান্ধব অর্থনীতি, তারপরে ব্ল্যাক ইকোনমি মানে হলো অবৈধ অর্থনীতি, ব্ল্যাক ইকোনমি অবৈধ অর্থনীতি। এরকমের 7 রঙের কিন্তু 7টা ইকোনমি আছে। ব্রাউন ইকোনমি আছে, ইয়েলো ইকোনমি আছে, ব্ল্যাক ইকোনমি, তারপরে আছে গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি। যাক, এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম ব্লু ইকোনমি সম্পর্কে আপনাদেরকে আমি মনে একটা পিডিএফ দিয়েছিলাম ফার্স্ট লেকচারের উপরে, জিওগ্রাফির মধ্যে। ব্লু ইকোনমি সমুদ্র অর্থনীতি, এখানে বেসিক্যালি সমুদ্র সম্পদকে বুঝিয়েছে। ব্লু ইকোনমি কনসেপ্টটা বেশি গ্রো হয়েছে 1994 সালে গুন্টার পাউলি, তিনি প্রথম আসলে এই ব্লু ইকোনমির প্রতি ধারণা দিয়েছেন। ব্লু ইকোনমি কনসেপ্ট এখন বেশি বাড়ছে কারণ রিসেন্টলি এই সমুদ্রে দূষণ সংক্রান্ত এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণের প্রতিবাদে ওশেনিয়া এবং দ্বীপদেশ 9টি দ্বীপদেশ তারা কিন্তু মামলা করেছে। আর তারা মামলা করেছে যে ইটলসে, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর ল অফ দ্য সি, যে প্রচুর পরিমাণ এখানে কি হচ্ছে, ওয়াস্ট ফলানো হচ্ছে এবং কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি পাওয়ার কারণে সমুদ্র সম্পদ এটা মানে হুমকির মুখে, সেটা দেখে মামলা করেছে। তো ব্লু ইকোনমি, তারপরে হলো আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, দক্ষিণ সাগরের বিরোধের কারণ। 3টা প্রশ্ন আসছে, আপনি দেখেন কোনোবারে কিন্তু প্রশ্ন কম আসে নাই। 41তম তো 3টা আসছে, আমি অনেক প্রশ্ন এখান থেকে আসতেছে। 41st 3টা আসে।
এবছর আমার মনে হয় যেটা গুরুত্বপূর্ণ এখান থেকে কালেকটিভ সিকিউরিটিটা গুরুত্বপূর্ণ, R2P-টা গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে 10টা কোশ্চেন বলি যেগুলো গুরুত্বপূর্ণ। যেমন ধরেন আপনার জিও পলিটিক্স থেকে আমি যেগুলো বলছি ওখান থেকে আইমেক অথবা হলো আপনার I2U2 ওখান থেকে আসলে ভালোই গুরুত্বপূর্ণ। আয়রন ডোম যেটা আমি সকালে ক্লাসে বলছি, আয়রন ডোম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালেকটিভ সিকিউরিটি বা R2P, রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট। কালেকটিভ সিকিউরিটি কনসেপ্টটা একবার আসছে পরীক্ষায়, তো সম্ভবত 41তমতেই আসছে মনে হয়। কালেকটিভ সিকিউরিটি, সমষ্টিগত নিরাপত্তা, রাইট, 41তমতে আসছে। তারপরে হলো কালেকটিভ সিকিউরিটির কথা বললাম। তারপরে আর্মস সংক্রান্ত কিছু আসতে পারে, যেমন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র এর বৈশিষ্ট্য। যেমন একবার কিন্তু WMD-র বৈশিষ্ট্য আসছে, তাহলে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য আসতে পারে। হাইব্রিড ওয়ারটা গুরুত্বপূর্ণ ছিল, এটা চলে আসছে। হাইব্রিড ওয়ার বেসিক্যালি হলো যে যুদ্ধ শুধুমাত্র অস্ত্রের যুদ্ধটাই হবে না, এখানে সাইবার যুদ্ধ হতে পারে, এখানে মানে ফুড সিকিউরিটি নিয়ে যুদ্ধ হতে পারে, এখানে এনার্জি যুদ্ধ হতে পারে, এনার্জি ওয়ার হতে পারে, ট্রেড ওয়ার হতে পারে, ইকোনমিক ওয়ার হতে পারে। এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধটাকে হাইব্রিড ওয়ার হিসেবে অনেক বিশ্লেষকরা তুলনা করছেন, বিকজ দেখা গেছে এখানে শুধুমাত্র রাশিয়া ইউক্রেনের মধ্যে অস্ত্রের যুদ্ধই হয়নি, অ্যাট দ্য সেম টাইম এখানে এনার্জি, একটা বিশেষ যে ডনবাস এরিয়া ইউক্রেনের পুরো কোলটাকে তারা মানে কোল এরিয়া, এটা একটা উন্নত মানের কয়লা জোন, ডনবাস এরিয়া, ডনবাস বেসিন, এটা রাশিয়া দখল করে নিচ্ছে। অপরদিকে রাশিয়া থেকে যে গ্যাস আমদানি করে বা গ্যাস আমদানি রপ্তানি করে বা বাণিজ্য করে জার্মানি, নর্থ স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে, পাইপলাইনটা বন্ধ হয়ে গেছে। তার মানে এটা এনার্জি ওয়ারের মধ্যে চলে গেছে, এবং এনার্জি ক্রাইসিসটাও কিন্তু তাদের কারণেই হয়েছে। এরপরে দেখেন এখানে ফুড ওয়ার হয়েছে, ফুড ন্যাশনালিজম তৈরি হয়েছে বা ফুড ওয়ার, মানে যার যার খাদ্য শেষে রেখে দিচ্ছে, কেউ এক্সপোর্ট করতে চাচ্ছে না। দেখলেন যে আপনি মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া গত বছর কিন্তু সানফ্লাওয়ার মানে সয়াবিন তার রপ্তানি করে নাই, বলছে সয়াবিন রপ্তানি করবো না। রাশিয়া ইউক্রেন তারা গম রপ্তানি নিষিদ্ধ করেছিল। আলটিমেটলি এটা কিন্তু একটা মানে এই যুদ্ধটা কিন্তু একসাথে ফুড ওয়ারও হয়ে গেছে। এরপরে দেখেন ট্রেড ওয়ার, তাদের সাথে কিন্তু 8,600 এমবার্গো দিয়েছে, বাণিজ্য নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়ার উপরে ইউএস এবং ইউরোপিয়ান ইউনিয়ন। এটা শেষ পর্যন্ত 15,000 অবরোধের মধ্যে ঠিকছে। এইটা কিন্তু কি হয়েছে, এটা কিন্তু আপনার একটা ওয়ান কাইন্ড অফ যে ওয়ারের অন্তর্ভুক্ত, ট্রেড ওয়ার। আপনি দেখেন রাশিয়াকে সুইফট থেকে বহিষ্কার করা হলো। সুইফট থেকে বহিষ্কার করা হলো তার মানে কি, সুইফট যে একটা অনলাইন টাকা লেনদেনের প্ল্যাটফর্ম, সেটা কিন্তু মানে রিজার্ভ মানে অনলাইন যে টাকা বলবো কি মানে রিজার্ভ লেনদেনের যে একটা প্ল্যাটফর্ম সুইফট, এই সুইফট থেকে কিন্তু রাশিয়াকে বের করে দিয়েছে। এবং রাশিয়া নতুন SPFS নামে একটা নতুন ফাইন্যান্সিয়াল সার্ভিস তারা ওপেন করেছে। তো এটা কিন্তু ইকোনমিক ওয়ারে চলে গেল। এরপরে দেখেন এখানে ক্ষেপণাস্ত্রের যুদ্ধ হলো। রাশিয়া একেবারে ইউক্রেনের কয়েকটা বিমানকে প্রভাবিত করলো, ইউক্রেন আবার রাশিয়ার বিমানকে প্রভাবিত করলো। তো আলটিমেটলি ওয়ারটা কিন্তু আর ওয়ারের জায়গা নেই, এটা মিডল ওয়ারে নাই, পুরো ওয়ারটা একটা হাইব্রিড ওয়ারের মধ্যে কনভার্ট হয়ে গেছে। তো আমি যেটা ছিলাম প্রক্সি ওয়ার, শুভ বলছো যে প্রক্সি ওয়ারটা গুরুত্বপূর্ণ কিনা। না, প্রক্সি ওয়ার এবছর কোথায় হচ্ছে? প্রক্সি ওয়ার মানে ইসরায়েল ইরান, এটা ইরান ইসরায়েলের প্রক্সি ওয়ার কনসেপ্ট আসতে পারে, তবে আমার মনে হয় না এখন প্রক্সি ওয়ারের মানে হচ্ছে কোথাও। প্রক্সি ওয়ার কোথায় হলো, মানে যদি হইতো তাহলে তো রাফা মুসলিমরা এবার মরতে পারতো না। ওহ, রাফার অবস্থা, গাজার অবস্থা, সুবহানাল্লাহ, কে রক্ষা করবে? কেউ নাই রক্ষা করার মতো। বাইডেনের 3টা পলিসি দেখছেন না? বাইডেন যুদ্ধবিরতি প্রস্তাব দিছে যে 6 সপ্তাহ, 1 নম্বর স্টেপ 3টা। স্টেপ 1 হলো যে বাইডেন বলছে যে স্টেপ 1-এ বলছে যে 6 সপ্তাহ যুদ্ধবিরতি থাকবে, এর মধ্যে জিম্মিদেরকে উদ্ধার করা হবে। দ্বিতীয় স্টেপে হলো বাকি জিম্মিদের উদ্ধার করা হবে। থার্ড স্টেপে হলো গাজা পুনর্গঠন করবে। এই 3টা স্টেপে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে, আর ইসরায়েল উড়িয়ে দিয়েছে, মানে প্রস্তাব উড়িয়ে দিয়েছে, দেখেন নিউজে উড়িয়ে দিয়েছে। তো বেসিক্যালি এটা। আর 41তম BCS এর প্রশ্ন আসছে 3টা। 41তম BCS এর 3টা প্রশ্ন আসছে।
আমি সংক্ষেপে আলোচনা করে দিই। 41তমতে আসছে, একটা আসছে শ্যাডো প্যান্ডেমিক সম্পর্কে লিখুন। শ্যাডো প্যান্ডেমিক এখন গুরুত্ব নাই। শ্যাডো প্যান্ডেমিকটা ছিল বেসিক্যালি যে প্যান্ডেমিক হলো অতিমারি এখানে করোনার কারণে, কিন্তু শুধুমাত্র শ্যাডো প্যান্ডেমিক হলো এর এগেনস্ট একটা প্যান্ডেমিক হচ্ছে। নারী নির্যাতন হচ্ছে, শিশুরা তারা ঘর থেকে বের হতে পারতেছে না, তারপরে শ্রমিকরা খাবার পাচ্ছে না, এগুলো হলো শ্যাডো প্যান্ডেমিক। মানে মূল বিষয়ের বাইরের একটা কিছু থাকে, অর্থাৎ এপিয়ারেন্স আর রিয়েলিটির মধ্যে পার্থক্য যেটা, এপিয়ারেন্স এক ধরনের আর রিয়েলিটি এক ধরনের, ওই রিয়েলিটিটাই হলো শ্যাডো প্যান্ডেমিক। শ্যাডো ক্রাইসিস আছে, শ্যাডো ক্রাইসিস ওইটাই শ্যাডো প্যান্ডেমিক। শ্যাডো ক্রাইসিস আপনি দেখেন হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরানের যুদ্ধের সময়। হরমুজ প্রণালী বন্ধ করছে কারণ এখানে কিন্তু মার্কিন সব পঞ্চম নৌবহরের কিন্তু কেন্দ্র গালফ সির মধ্যে, যে বাহরাইনের যে মিনাস সলোমন দ্বীপপুঞ্জ, ওই বাহরাইনের মিনাস সলোমন দ্বীপপুঞ্জ ওখানে কিন্তু মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি, এবং মার্কিন পঞ্চম নৌবহরটা থাকে বেসিক্যালি ইন্ডিয়ান ওশানে। তাহলে ওটা যদি বন্ধ করে দেয় তাহলে পঞ্চম নৌবহর ঘাঁটিটা একটু স্থবির হয়ে যায়। এই জন্য হরমুজ বন্ধ। এখন হরমুজ যদি বন্ধ থাকে আলটিমেটলি আমাদের কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টে বড় একটা ঝামেলা হয়ে যায়। তখন আমাদের কিন্তু এখান থেকে হরমুজ প্রণালী থেকে না যেতে পারলে আমাদের ঘুরে যেতে হচ্ছে, হয়তো ইয়ারা যেতে হচ্ছে, নয়তো অন্যভাবে ঘুরে যেতে হচ্ছে। তখন আলটিমেটলি কি হচ্ছে, এসকেলেশন অফ প্রাইস আমাদের বাড়তেছে, আমাদের যে ডেইলি যে কমোডিটিস, এবং এটা কিন্তু এসকেলেশন হচ্ছে, বাড়তেছে। তার মানে এটা হলো শ্যাডো ক্রাইসিস। শুধুমাত্র ইউএসএ কে তুমি আটকানোর জন্য হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যেখান থেকে পৃথিবীর 40% অয়েল এখান থেকে এক্সপোর্ট হয়, এই স্ট্রেট দিয়ে, হরমুজ স্ট্রেট দিয়ে। তাহলে হরমুজ স্ট্রেট দিয়ে 40% তেল এখান থেকে বাণিজ্য হয়, আর সেখান থেকে বন্ধ করে দিয়েছো, তার মানে তুমি ওই যে 40% তেল কিন্তু স্থবির হয়ে যাবে, মানে ট্রেডটা স্থবির হবে। এইটাকে বলা হয় শ্যাডো ক্রাইসিস। শ্যাডো ডিপ্লোমেসি আছে, শ্যাডো ডিপ্লোমেসি যেমন হলো আপনার সামনে একটা থাকে ফোকাস। শ্যাডো ডিপ্লোমেসি হলো ওই যে মানে ওটা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসির মতোই অনেকটা। শ্যাডো ডিপ্লোমেসি হলো যে যেমন থ্রেড দিল, যেমন ইন্ডিয়া থ্রেড দিল যে পাকিস্তান উড়িয়ে দেবো। আলটিমেটলি এখানে এই ডিপ্লোমেসি করলো, এখানে দেখা গেল যে দুই দেশ এই কারণে প্রকাশ্যে ক্রিকেট খেলতে পারলো না। এটা শ্যাডো ডিপ্লোমেসির অন্তর্ভুক্ত। যে দুই দেশ দেখা গেছে যে ফুটবল খেলে কিন্তু ক্রিকেট খেলে না। আমি বুঝতে পারছি যে ইন্ডিয়া পাকিস্তানকে সহ্য করবে না, পাকিস্তান ইন্ডিয়াকে সহ্য করবে না। আমি দেখছি একই সময় একটা ঘটনা ঘটেছিল যে এশিয়া কাপ ক্রিকেট কিন্তু পাকিস্তান হওয়ার কথা ছিল। তো পাকিস্তান ইজ রেডি টু রিসিভ ইন্ডিয়া, বাট ইন্ডিয়া বলছে আমরা পাকিস্তানে যাব না। কিন্তু এট দ্য সেম টাইম ওই সময় দেখা গেছে পাকিস্তান ফুটবল দল ইন্ডিয়া ছিল, কিন্তু ফুটবল নিয়ে কোনো কনসার্ন নাই। বাট ক্রিকেটটা সবাই দেখে, দুই দেশের মধ্যে ক্রিকেট জনপ্রিয়। এই জন্য ক্রিকেট নেই, যেমন দুই দেশের মধ্যে কিন্তু হাডুডু চলে, কাবাডি চলে, ফুটবল চলে, রাগবি তো খেলতে পারে না, সবকিছু চলে, কিন্তু ক্রিকেটটা চলে না। তার মানে এখানে ক্রিকেট যেটা আছে এটা অন কাইন্ড অফ শ্যাডো ডিপ্লোমেসির মধ্যে পড়ে। মানে এটা ডিপ্লোমেসিটা হলো ইরিভার্সিবল ডিপ্লোমেসি। ইন্ডিয়া পাকিস্তানের ডিপ্লোমেসি কখনোই আগের মতো হবে না, এটাকে বলা ইরিভার্সিবল। কিছু সম্পর্ক ভাঙলে আর কখনো জোড়া লাগে না, এটাই হলো ইরিভার্সিবল রিলেশন। এই ইরিভার্সিবল ডিপ্লোমেসিটা হলো ভারত পাকিস্তানের মধ্যে, এবং সেই কারণে দেখা গেছে যে তাদের ক্রিকেটটা চলতে পারতেছে না। এছাড়া দেখবেন সব চলে, দুই দেশের আম বিনিময় হয়, মানে আম আসে, ইলিশ মানে মাছ রপ্তানি হয়। বিশেষ করে ইন্ডিয়া প্রচুর পরিমাণে মাছ রপ্তানি করে পাকিস্তান প্রচুর ফল রপ্তানি করে, সবজি রপ্তানি করে ইন্ডিয়া। আমি জানি কোথায় ছিলাম, শ্যাডো প্যান্ডেমিক, এটা এখন গুরুত্ব নাই, এখন এটা দরকার নাই। আপনি শ্যাডো যে কোনো কিছু আসে মনে রাখবেন যে ওটার আড়ালে একটা কিছু আছে, সেটা নিয়ে আলোচনা করে আসবেন। মিয়ানমারে হচ্ছে প্রক্সি ওয়ার। মিয়ানমারে প্রক্সি ওয়ার হচ্ছে মানে এটাকে প্রক্সি ওয়ার কি, মানে ওই যে ইন্টারনাল প্রক্সি ওয়ার নাকি, যে মিলিটারি আর হলো এই যে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স, যেটা থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স যেটা ওদের বাইরে অন্য কেউ করতেছে সেটাকে বোঝাচ্ছে নাকি? মিয়ানমারে প্রক্সি ওয়ার কেমনে হয়? মানে এখানে তো প্রক্সি ওয়ার কি, একটা
থার্ড একটা প্লেসের যুদ্ধ হবে যেখানে পক্ষ সমূহ থাকে ভিন্ন, যে ভিয়েতনাম ওয়ার, এখানে পক্ষ ছিল রাশিয়া এবং ইউএসএ, এটা ছিল প্রক্সি ওয়ার। আফগানিস্তানে যেটা ছিল আফগান সোভিয়েত যুদ্ধ, এখানে সোভিয়েত ইউনিয়নের যুক্তরাষ্ট্র, আল কায়দা, তেহরান 8, তারপরে হলো পেশোয়ার 7, এরা একটা পক্ষ ছিল, সোভিয়েত ইউনিয়ন ছিল, এটা প্রক্সি ওয়ার। সিরিয়ায় যেটা হয়েছিল আইএস দমনের নামে, এটা হলো প্রক্সি ওয়ার। বাট মিয়ানমার এখানে থার্ড পার্টিস কারা? থার্ড পার্টিস কি মিলিটারি আর ইয়ার বাইরে, এনএলডির বাইরে দেখাচ্ছে নাকি? তাহলে মানে ইন্টারনাল প্রক্সি ওয়ার হতে পারে। আচ্ছা, হাত পা প্রচুর ব্যথা, ক্রিকেট খেলছে তো শরীর মাঝে মাঝে করে। যাক, এখানে শ্যাডো প্যান্ডেমিক গেল। আর একটা হলো 41তম প্রশ্ন আসছিল ব্লু ইকোনমি, এটা 41তম আসছে, 40তম আসছে, একেবারে হুবহু প্রশ্ন। ব্লু ইকোনমি দুইবার আসছে, 41 এবং 40, দুইটা জায়গায় আসছে। আপনারা অনেকে মনে করেন যে প্রিভিয়াস কোশ্চেন আসে না, প্রিভিয়াস কোশ্চেন আসে যদি এখন কনটেক্সটটা থাকে, মানে যদি কন্টেম্পোরারি ইস্যুস হয়। এরপরে আসছিল যে কতখানি প্রাসঙ্গিক, খুব ভালো একটা প্রশ্ন, যে বর্তমান বিশ্ব ব্যবস্থায়, এই প্রশ্নটা কেন আবার আসবে না আমি বুঝতেছি না, আসা উচিত, এই প্রশ্নটা আসা উচিত। একটা জিনিস বললাম না যে আসবেই, কোনটার কথা বলছিলাম যে মাস্ট আসবেই, একটাকে বললাম না কোশ্চেনটা আসলে আসবে, জিডিআই, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস। আমি কালকের ক্লাসে জিডিআই থেকে শুরু করবো। বর্তমান বিশ্ব ব্যবস্থায় কালেকটিভ সিকিউরিটি বা যৌথ নিরাপত্তা কতটুকু প্রাসঙ্গিক? যৌথ নিরাপত্তা কতটুকু প্রাসঙ্গিক? এটা অনেক প্রাসঙ্গিক। প্রথমত এটা হলো অনেক প্রাসঙ্গিক, এবং আর্টিকেল 51 অফ ইউএন চার্টার, ইউএন চার্টার আর্টিকেল 51ই এই যৌথ নিরাপত্তার কথা বলা হয়েছে। যৌথ নিরাপত্তার আসলে বেসিকটা হলো যে শান্তিকামী গোষ্ঠীগুলো, শান্তিকামী পক্ষসমূহ শান্তি বিঘ্নকারীকে, মানে কি মার্কের আনসারে ধরতেই পারতেছিল, শান্তি বিঘ্নকারীকে নিবৃত্ত করবে। শান্তিকামী পক্ষসমূহ শান্তি বিঘ্নকারীকে নিবৃত্ত করবে, এটা হলো মূল বেসিক। আর এর শর্ত যদি বলি, শর্ত হলো যে শান্তিকামী পক্ষের শক্তি বেশি থাকবে, শান্তিকামী পক্ষের পক্ষসমূহের শক্তি বেশি থাকবে, মানে ওই শান্তি বিঘ্নকারীর বিপক্ষে। নাম্বার 2 হলো শান্তিকামী পক্ষসমূহ তারা ইথিক্যাল হবে, নৈতিক থাকবে, ইথিক্যাল থাকবে, তারা কিন্তু এখানে কোনো করাপশন করবে না বা তারা অনৈতিক কোনো প্রস্তাব করবে না। এবং নাম্বার 3 হলো তারা শান্তিকামী পক্ষসমূহ তারা শাস্তি দিতে, শান্তি বিঘ্নকারীকে শাস্তি দিতে প্রতিজ্ঞাবদ্ধ থাকবে, এবং সবাই ঐক্যবদ্ধ থাকবে, যেখানে শান্তি বিঘ্নকারীকে ইয়া করবে। এখন দেখেন বর্তমান বিশ্ব ব্যবস্থার বিষয়টা খুবই প্রাসঙ্গিক। আপনি যদি উদাহরণ দেন, কয়েকটা উদাহরণ দিতে পারবেন। 1 নম্বর উদাহরণটা দিবেন গাজা যুদ্ধ, যে গাজা যুদ্ধে এখানে ইসরায়েল যেটা করছে, এটা একটা মানে সে নির্বিচারে নারী এবং শিশুদের হত্যা করছে, এবং এটা যুদ্ধের কোনো আইনে নাই, এবং জেনেভা কনভেনশন পুরোপুরি ভঙ্গ করেছে। জেনেভা কনভেনশনে 4টা যে চুক্তি হয়েছে, গতবার কিন্তু আপনাদের জেনেভা কনভেনশন আসছে, এবং দেখবেন আমার বেসিক ভিউতে পুরনো প্রশ্ন থেকে 34তম বিসিএস থেকে যে প্রশ্ন আমি রাখছি সেটা ছিল জেনেভা কনভেনশন। এবং এই জেনেভা কনভেনশন কিন্তু গতবার পরীক্ষা আসছে, যে জেনেভা কনভেনশনে যে 4টা চুক্তি স্বাক্ষরিত হয় তার মধ্যে একটা আছে যে সিভিলিয়ান সেফটি, এবং সিভিলিয়ান সেফটি মানে হলো যে এখানে বেসামরিক নারী এবং শিশুদেরকে কিন্তু রক্ষা করতে হবে। কিন্তু গাজা যুদ্ধে কিন্তু পুরো জেনেভা কনভেনশনকে তারা ভায়োলেশন করছে। এইটার ভায়োলেশন করার কারণে অবশ্যই এই সিকিউরিটি কাউন্সিলের মাধ্যমে একটা কালেকটিভ সিকিউরিটি গ্রহণ করা যেত। এই কালেকটিভ সিকিউরিটি খুবই জরুরি ছিল, কারণ গাজা যুদ্ধে যেটা করছে এটা ইসরায়েল অন্যায় করেছে। যুদ্ধের বিষয়টা হলো কি, যে এখানে মিলিটারি যুদ্ধ করবে, এখানে যে মিলিট্যান্টস জঙ্গি গোষ্ঠী তারা যুদ্ধ করতে পারে, কিন্তু কখনো বেসামরিক নারী শিশু এবং নিরস্ত্র জনগণের উপর আক্রমণ করা যাবে না। এটা জেনোসাইড। তবে এটা কখনোই
এটা মানে অবশ্যই কালেক্টিভ সিকিউরিটি এখানে গ্রহণ করা যেত। নাম্বার 2 যেটা ইউক্রেন যুদ্ধের কথা বলবেন, ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়া, সে কিন্তু পুরো বিনা উস্কানিতে সে কিন্তু হস্তক্ষেপ করেছে এবং দনবাস এলাকা দখল করেছে এবং প্যারিস প্যাক্ট 1928, প্যারিস প্যাক্ট 1928 লিখে নিন। প্যারিস প্যাক্ট 1928 1928 সালের যে প্যারিস প্যাক্ট, সেখানে বলা আছে যে আন্তর্জাতিক আগ্রাসন নিষিদ্ধ এবং এইটাকে ভঙ্গ করেছে হলো এটাকে ভঙ্গ করেছে হলো রাশিয়া। এই জন্য রাশিয়ার বিরুদ্ধে কালেক্টিভ সিকিউরিটি গ্রহণ করা যেত। তার মানে আপনি কালেক্টিভ সিকিউরিটির একটা গুরুত্বপূর্ণ দুটি উদাহরণ দিতে পারেন জাহাজ যুদ্ধ এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে। আর একটা 3 নম্বরে যেটা হলো রোহিঙ্গা ইস্যুকে নিয়ে মিয়ানমারের বিরুদ্ধে। রোহিঙ্গা ইস্যুকে নিয়ে রোহিঙ্গা যারা পৃথিবীর সবচেয়ে বড় বৃহত্তর রাষ্ট্রহীন জনগোষ্ঠী এবং তাদেরকে নাগরিকত্ব প্রদান করেনি, প্লাস তাদেরকে ওখান থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তাদেরকে ডিসপ্লেস করে দিয়েছে এবং তাদেরকে জোরপূর্বক বাংলাদেশের মতো একটা দেশে, জনবহুল দেশে তারা পুশিন করেছে। তো এইটা যে করেছে এইটাই হলো কি পুশিন করাটা, এটা হলো মিয়ানমার একটা আগ্রাসন আচরণ করেছে। এই জন্য এই আগ্রাসী মিয়ানমারকে অর্থনৈতিক অবরোধ দিতে হবে, রাজনৈতিকভাবে তাদের সম্পর্ক ছিন্ন করতে হবে, ডিপ্লোম্যাটিক হস্তক্ষেপ করতে হবে। এরকম ভাবে শান্তি বিঘ্নকারী মিয়ানমারের বিপক্ষে জাতিসংঘ এবং বা বৃহৎ শক্তিবর্গ তারা কালেক্টিভ সিকিউরিটি গ্রহণ করতে পারত। এই 3টি উদাহরণ দিয়ে কালেক্টিভ সিকিউরিটির মানে কতটুকু প্রাসঙ্গিক সেটা আপনি উল্লেখ করতে পারবেন। তার মানে এই 3টা আসছে, আর বাকিগুলো মনে আমি দেখাইছিলাম। ব্যালেন্স অফ পাওয়ার 36তম 43তম আর 44-45 আলোচনা করছি প্রথম ক্লাসে। সো আই থিঙ্ক আগামীকালকে আমরা ইনশাল্লাহ 9:30 আগামীকাল রাত 9:30 আমরা পড়বো বেসিক্যালি জিও পলিটিক্স থেকে শুরু করবো আমরা। জিও পলিটিক্সের যে বিষয়গুলো আমি বললাম, সমুদ্র সীমা আইন এবং জিডিআই গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভস, এরপরে হলো আরো যেগুলো আছে সেগুলো নিয়ে শুরু করে তারপরে আমরা হয়তো কালকের ক্লাসটা আমাদের এখানে যাবে। এই সপ্তাহে আমার মনে হয় যে প্রতিদিনই ক্লাস নেওয়া লাগতে পারে, 2-1 দিন হয়তো বাদ যাবে, কারণ আমরা কিন্তু আগামী শনিবার পরীক্ষা, শনিবার ঈদ কিন্তু কাছাকাছি, কিন্তু শনিবার পরীক্ষা হবে। আপনাদের খাতা আমি দেখতেছি, রেজাল্ট 2-1 দিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। সো আপনাদের হলো শনিবারে পরীক্ষা, সেটা হলো 3য় অধ্যায়, 4র্থ অধ্যায়, 5ম অধ্যায়, 6ষ্ঠ অধ্যায়, 3য় থেকে 6ষ্ঠ অধ্যায়। এবং আমাদের জন্য কঠিন সবচেয়ে বেশি, দেখেন আপনি প্রত্যেকবারই 3টা করে প্রশ্ন আসছে সেই অধ্যায়টা, সেই অধ্যায়টা কিন্তু পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। সেই অধ্যায়টা ক্লাস বেশি থাকবে, ওটা স্বাভাবিক। হ্যাঁ, তো কালকে আমাদের পুরো ক্লাস লাগবে, হয়তো আরো একটা ক্লাস লাগতে পারে পাওয়ার অ্যান্ড সিকিউরিটিতে। দেন আমরা চ্যাপ্টার 5-এ যাব, ফরেন পলিসি এন্ড ডিপ্লোমেসি পড়বো। দেন আমরা ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসে যাব। লাস্টে আমরা পড়বো হলো চ্যাপ্টার 4 ইডিওলজিস থেকে প্রশ্ন কম আসে, এজন্য ইডিওলজিসটা আমরা পরে পড়বো। কিন্তু আমাদের এখন মানে সবচেয়ে যদি কন্টেম্পোরারি ইস্যুস, এগুলো কিন্তু আমরা ফরেন পলিসি ডিপ্লোমেসিতে, ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসে, তারপর হলো ইন্টারন্যাশনাল, আরেকটা হলো আপনার এই পাওয়ার অ্যান্ড সিকিউরিটি। ঠিক আছে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। কালকে খেলা দেখবেন, খেলা দেখতে জন্য